অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। ওয়েলকাম ব্যাক। আবারও চলে এলাম অজানা সত্যে আরও একটি নতুন ভৌতিক এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনারা শুনবেন দুটি জমজমাট ভৌতিক ঘটনা। আজকের প্রথম ঘটনাটি আমাদেরকে লিখেছেন নন্দিনী দে, আমাদের অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা, এবং তিনি নিয়মিত আমাদেরকে ঘটনা পাঠান। এটা আমাদের পরিবারের প্রত্যেকেই প্রায় আমরা জানি। এর সঙ্গে যিনি দ্বিতীয় ঘটনা লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি। আমার বেশ ভালো লেগেছে এবং বেশ ভয়ের লেগেছে। আজকের দুটো ঘটনাই বেশ জমজমাট, তাই শর্টে কোনো ব্যাখ্যা দিলাম না। সামান্য কিছু বললেই স্পয়লার হয়ে যাবে। বেশি কথা বাড়াবো না, সকলকে জানিয়ে দিই, আপনারাও যদি এরকমভাবে আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের শোনা কোনো ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনারা আমাকে ইমেল করে ঘটনাটি লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল অ্যাড্রেসে। এছাড়াও আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার আরও অন্যরকম পদ্ধতি পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব আমরা আজকের প্রথম ঘটনায়, অর্থাৎ নন্দিনীদির ঘটনায়। ঘটনাটি যেরকমভাবে লেখা আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের বাড়িতে আসেন জয়ন্ত মামা। মায়ের নিজের বাড়ি নন, দুটো ভাই। এই মামা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, তাই তাকে বেঙ্গলের অনেক জায়গায় যেতে হয়, আবার মাঝে মাঝে আসামের দিকেও যেতে হয়। তার লাইফে অনেক অভিজ্ঞতা, কত কি যে দেখেছেন তিনি, তা ভাবার বাইরে। খুব গল্প করতে ভালোবাসতেন। কখনো মনে হয়নি যে তিনি মিথ্যে বলছেন। আমি ঘটনা শুনতে আর কালেক্ট করতে ভালোবাসি। এটা শোনার পর তিনি তার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা আমাকে শেয়ার করলেন আর বললেন, তুই এটা লিখে পাঠাস। আমি শুনে সেই খুশি হই আর বললাম, ঠিক আছে বলো, শুনি। মামার মুখ থেকে এই ঘটনাটা আমি শুনেছি এবং যেমনটা শুনেছি আমি তোমাকে তেমনটাই লিখছি। চাকরির জীবনের শুরুতে অনেক জায়গায় চাকরি করেছি, কিন্তু কিছুতেই ভালো লাগছিল না। শেষে সব ছেড়ে বাড়িতে বসে পড়লাম কিছুদিন। বাড়ির লোক টেনশনে পড়ে গেল। ইনকাম বন্ধ, খাবো কি, সবাই এটাই ভাবছিল। আমার যা জমানো টাকা ছিল আমি নিশ্চিন্ত ছিলাম। 2 মাস পরেই একটা ইন্টারভিউতে ডাক এলো। আমি গেলাম, ইন্টারভিউটা দিলাম এবং সিলেক্টও হলাম। এক জায়গায় বসে করার চাকরি নয়, ছুটতে হবে বাংলার বিভিন্ন প্রান্তে। আমি তো ভীষণ এক্সাইটেড। তখন বয়স কম ছিল। বাড়িতে খুশি হলেও বাইরে বাইরে ঘোরাটা বিশেষ পছন্দ হলো না। এরপর প্রায় বছর 3-4 আমি চাকরি করেছি। অনেক এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। এবার অফিস থেকে আমায় বলল সুন্দরবন যেতে হবে। 6 থেকে 7 দিনের কাজ হলেও আমাকে আরও কিছুদিন ওইখানে থাকতে হতে পারে। তাই সময় মতো পৌঁছে গেলাম সুন্দরবনে। এবার শুরু হলো আসল ঘটনা। সুন্দরবন পৌঁছে বুঝলাম আমাকে আরও ভেতরে যেতে হবে, আসল শহর থেকে অনেকটাই ভেতরে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল।
খবর পেতেই বাইকে করে একটি ছেলে আমাকে নিতে এলো। সেও এই কোম্পানিতেই কাজ করে, বয়স খুবই কম। সে আমায় নিয়ে চলল আমার থাকার জায়গায়। ঘন জঙ্গল দেখে আমার শুধু বাঘের ভয় করছিল, তবে ছেলেটি জানালো এইদিকে বাঘ আসে না, তবে হাতির হামলা হয় প্রায় প্রায়। শুনে অবাকই হলাম। পৌঁছে দেখি আমি যে এখানে থাকবো সেই দিকটা ভীষণ নির্জন। কি আর করি, থাকতে তো হবেই। রান্নার জন্য লোক আছে, রুমগুলো বেশ ভালো। সেই রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে চারিদিকটা দেখলাম, খালি সবুজ আর সবুজ। মনটা খুশিতে ভরে গেল। কয়েকটা দিন তো কাজের চাপেই কেটে গেল। সেই ছেলেটি এখানে আমার সঙ্গেই ছিল সব সময়। শুধু রাতে ওর বাড়িতে ফিরে যেত। ছেলেটির নাম হলো রাজু। সবকিছুই ভালো, তবে বিকেলের পর থেকেই ও অস্থির হয়ে উঠত। কাজ শেষ করে বাড়ি ফেরার তাড়া দিত। ভাবতাম আমায় বাড়ি পৌঁছে দিয়ে সেও তো নিজের বাড়িতে যাবে, তাই হয়তো এমন করে। একদিন ইয়ার্কি করে বললাম, অন্ধকারে ভূতের ভয় পাও নাকি? গ্রাম দেশের ছেলেরা তো সাহসী হয়, তুমি এত ভীতু কেন? আমি অনেক হেসেছিলাম সেদিনকে। রাজু কিছুই বলল না। মুখটা কেমন করে যেন বসে রইল এবং আস্তে করে বলল, দাদা, এটা শহর নয়, জঙ্গল। এইসব পথে অনেক কিছুই ঘটে যা অস্বাভাবিক। যারা দেখে তারাই পাগল হয়ে যায়। আমি শুনে বললাম, থাক, আর শুনতে চাই না। আমাকে প্রায় 12 দিন থাকতে হলো সেখানে, আর একদিন পর চলে যাব। সেই দিন অফিসের কাজে বেশ দেরি হয়ে গেল। এদিকে রাজু বেশ গম্ভীর হয়ে রইল। রাত প্রায় 10টা। রাজুকে বললাম, চলো আগে কিছু খাই, তারপর যাব। রাজু রাজি হলো না। সে বলল, আপনার গায়ে কোনো তাবিজ কবচ কিছু আছে? বুঝলাম না কথাটা। আমি বললাম, মানে? সে বলল, যদি থাকে তাহলে ভালো, আর না হলে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে থাকুন। যাই হোক, থামবেন না। আমি বললাম, আচ্ছা। আমি তখনও হাসছিলাম এবং বললাম, এখন আমাকে ভয় দেখাচ্ছ বুঝি? চলো, কিছুই হবে না। রাজু বাইকে বসার সময় বলল, রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করাতে বলবেন না, আমি কিন্তু একদম থামব না। আমি এটা শুনে মনে মনে হাসলাম। অনেক যাওয়ার পর এবার বসতি কমে গেল, জঙ্গল শুরু হলো। যতই যাচ্ছি ততই কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভাবলাম আমি একটু বেশি ভাবছি মনে হয়। রাস্তায় একটাও আলো নেই, ঘন অন্ধকার, অন্য কোনো গাড়িও নেই। এবার আমার একটু ঝিমুনি এলো, কিন্তু ঘুমোলে চলবে না। এমন সময় হঠাৎ মনে হলো বাইকের আলোতে দূরে কেউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ভালো করে দেখার চেষ্টা করছি, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। রাজুকে বললাম, এই রাজু, রাস্তায় ওটা কি? সে বলল, কই, কিছুই তো নেই। কিন্তু আমি আরো একটু কাছে হতেই বললাম,
আরে আরে গাড়ি থামাও, সামনে এক মহিলা দাঁড়িয়ে আছেন, তো হয়তো তিনি বিপদে পড়েছেন। রাজু মুখে কোনো কথা বলল না, স্পিডটা আরো একটু বাড়িয়ে দিল। এইবার আমার ভীষণ রাগ হলো, ধমক দিলাম আর গাড়ি দাঁড় করাতে বললাম। কিন্তু রাজু বলল, আমাকে চেপে ধরে বসুন আর একটা জাদু দেখুন, বলেই সেই জায়গা দিয়ে গাড়িটাকে নিমেষে বের করে নিল। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। রাজু আমি দুজনেই চুপ। থাকবার জায়গায় পৌঁছে গাড়ি রেখে রাজু বলল, বিপদ কেটে গেছে। আমি বললাম, বিপদ? কিসের বিপদ? সে তখন বলল, আপনি যার জন্য আমাকে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন তার হাত থেকে রক্ষা পাওয়াকে আমি বিপদ কেটে যাওয়া বলছি। সে বলল, একবার ভাবুন তো, কেউ কোথাও নেই, এমন নির্জন জঙ্গলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে কোনো প্রমাণ তো থাকবে। সেখানে কি সেইগুলো ছিল? কোনো ভাঙা গাড়ি নেই, কোনো ইনজিওর্ড মানুষ নেই। আসলে আপনি কোনো মানুষ নয়, একটি আত্মাকে দেখেছিলেন। রাস্তার ওই জায়গাটা এরকমই। রাস্তাটা ওইখানে অনেকটা বেঁকে যাওয়াতে আগে খুব অ্যাক্সিডেন্ট হতো, তেমনই একবার হয়েছিল। কলকাতা থেকে একটি পরিবার এখানে এসে কয়েকদিন থেকে চলে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়, আর যতজন ছিলেন সবাই মারা যান। এরপর থেকে ওই রাস্তায় আজও এক মহিলাকে দেখা যায়। মনে হয় সাহায্য চাইছেন, কিন্তু আসলে কেউ না বুঝে সাহায্য করতে গেলে সেও মরবে ওই আত্মার হাতে। শুনে আমি রীতিমতো কাঁপছি। তাই তো, সেই মহিলার বডির মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিলাম, তবুও কিছু হলো না। এটা কি করে সম্ভব? রাজু আমাকে শান্ত করালো। সে বলল, আমি জানি, আপনাকে এই রোডের কথাটাই বললাম, সেই কারণে আমি গাড়ি দাঁড় করাইনি। আমি সেদিন রাজুকে একা এত রাতে আর ফিরতে দিলাম না, আমার এখানেই ঘুমিয়ে পড়তে বললাম। এরপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম দুজনে। সকালে উঠে দেখি আমার ধুম জ্বর, মাথা তুলতে পারছি না আর ভুলভাল বকছি। রাজু ডক্টর দেখালো, মেডিসিন খাওয়ালো, তবুও কমছে না। এই দেখে সে কোথাও একটা গেল আর সঙ্গে করে কাকে একটা নিয়ে এলো। পরে জানলাম তিনি একজন গুণিন। তিনি আমায় ঝাড়িয়ে দেন আর তারপর আমি সুস্থ হই। সেখান থেকে ফেরার সময় রাজুকে বুকে জড়িয়ে ধরি, কারণ এই রকম জায়গায় সে আমায় এইভাবে আগলে রেখেছিল। না হলে কি যে হতো কে জানে। সেখান থেকে ফিরে অফিসে সব কিছু জমা দিই। মালিক পক্ষ থেকে আমার কাজে তিনি খুব খুশি হন। আমি তাদেরকে রাজুর কথা বলি। পরে জানতে পারি তারা রাজুকে আরো ভালো পোস্ট দেন। রাজু কল করে আমায় জানায় আর খুব খুশি হয়। আজও যোগাযোগ আছে, তবে সেই প্লটে আর আমার যাওয়া হয়নি। রাজুকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম এখনো কি সেই জায়গাটা এমনই আছে। সে বলেছিল, দাদা, অনেক ডেভেলপস হয়েছে, তবুও এখনো মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে, পুরোপুরি বন্ধ হয়নি। তো এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগবে। আজ টাটা এবং গুড নাইট। আমি চাইবো আপনারা প্রত্যেকে কমেন্ট সেকশনে নন্দিনীদিকে অনেক অনেক ধন্যবাদ জানান, কারণ নন্দিনীদি রীতিমতো জমজমাট ঘটনা আমাদেরকে পাঠিয়েই চলেছেন।
এবং প্রত্যেকটা ঘটনা ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের। থ্যাংক ইউ নন্দিনীদি এইভাবে পাশে থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। অজানা সত্য কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই শ্রোতাদের ওপর। তবে অজানা সত্যে শোনানো প্রতিটি ঘটনাকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সবথেকে ভালো কাজ। চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়। বেশি দেরি না করে শুরু করছি দ্বিতীয় ঘটনা। যেমনটা বললাম, ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম আমাকে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি তেমন করেই পড়ে শোনাচ্ছি। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজ আমি একটা সত্য ঘটনা শোনাব। লচনা কাকাটা যে কি সময় মতো দোকানে মালগুলো নিয়ে আসবে আর উনি কিনা আড্ডা মারছে। আমি রাগে গজগজ করতে লাগলাম। এমন সময় কুলিদের সর্দার বিশু কাকা দৌড়ে এসে বলল, বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে, লচনা তো মাটিতে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে দেখি মুখ দিয়ে লালা পড়ছে, হুঁশ নেই। কোলে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। প্যারালাইসিস। অনেক চিকিৎসা করার পর বাঁচানো গেল, কিন্তু মুখটা বেঁকে গেছে। দুইটা হাতই অচল হয়ে গেছে। হাঁটতে পারে সেটাও খুব কষ্টে। কাকার জন্য খুবই কষ্ট হতো। এরপর প্রতিদিন সকালবেলায় আমাকে এসে বলতো, বাপু 2 টাকা দে। আমি 5 থেকে 10 টাকা দিতাম। একদিন সকালবেলা শুনি কাকার বেঁচে নেই। আশ্বিনের মাঝামাঝি আকাশে সাদা সাদা মেঘের বেলা অপরূপ চিত্রকর্ম তৈরি করে রেখেছে। এমন দিনে সবাই মাছ ধরতে যায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খেকোদের আনাগোনা বেড়ে যায়। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার খুব শখ ছিল। আমাদের বাড়ির কাছেই ছিল কংস নদী, জোকা বিল, জাম বিল, সোনাই নদী, আর আমাদের পুকুর তো ছিলই। তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেই সব জায়গায়। এমনই এক শরতে ইউনিভার্সিটি বন্ধ পেয়ে সোজা বাসে করে বাড়িতে যাই। সন্ধ্যায় বাজারে আড্ডায় মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা। আমিন এবং সৈকত নাকি গতরাতে একটা বিশাল বোয়াল মাছ পেয়েছে। মনকে আর ধরে রাখতে পারলাম না। আমিন এবং সৈকতকে বললাম আমাকেও নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি 2টো বাতি জ্বলছে। আমাদের বাসার ঠিক পেছনেই চর। চরকে ঘিরে ইউ আকৃতির কংস নদী। চরের একদিকে গোরস্থান আর ডান দিকে নদীর তীরে শ্মশানঘাট। আমি বুঝতে পারলাম কেউ যেন মাছ ধরছে। এই কে কে এখানে মাছ ধরছে? ওই আমি আমিন। তোরা না আমাকে নিয়ে যাবি? আমরা এইখানেই আছি, তুই আয়। আমি বাজারে না গিয়ে বাসায় ঢুকলাম। লালবাতি, কুচ, টর্চ এবং খালই, মাছ রাখার বাঁশ দিয়ে তৈরি বিশেষ রকমের একটা পাত্র এটা। আমি নিয়ে দৌড়ে গেলাম। গোরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন একটা সরে গেল। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। টর্চ লাইট দিয়ে দেখলাম 2টি শেয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গোরস্থানে শেয়াল আসে কবর খুঁড়ে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিনদের কাছাকাছি চলে আসলাম। ওরা আমার সামনে, আমি পেছনে পেছনে মাছ ধরছি।
খুব অন্ধকার রাত ছিল সেদিনকে। জলের ওপর বাতি ধরে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মাছ দেখছিলাম। হঠাৎ একটি সাঝাক শব্দ। কি মাছ জানতে চাইলাম। সে বলে মাগুর। কিছুক্ষণ পর আমিন বলল, চল চল শ্মশান ঘাটে চলে যাই। গভীর রাতে শ্মশান ঘাট নীরব থাকে বলে প্রচুর মাছ পাওয়া যায়। ধূপ এবং পোড়া কাঠের গন্ধ নাকে আসলো। নদীর খাড়া পাড় বেয়ে নিচে নামলাম। খুব আস্তে আস্তে এগোতে লাগলাম। জলের নিচে দেখলাম লাল লাল দুটো চোখ নিয়ে কি যেন ছোটাছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। আমিন আর সৈকতকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সাঝাক করে একটি শব্দ। বুঝতে পারলাম কাছাকাছিই আছে। ততক্ষণে মাছের নেশা এতই বেড়ে গেল যে কারোর কথা আমার মনে নেই। আমি নদীর বাঁক ধরে ধরে সামনে এগোচ্ছি। হঠাৎ নদীর ভেতর থেকে একটি শব্দ হলো। মনে হলো কোনো মাছ খেকো দানব একটি কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে, আর ওই কুমির নিজেকে বাঁচানোর জন্য শত চেষ্টা করছে। আবারও একটা শব্দ হলো। আমি টর্চ লাইট দিয়ে দেখি শব্দের উৎপত্তিটা। এক জায়গায় জলের কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা ওই জায়গা থেকেই আসছে। দূর থেকে মনে হলো বোয়ালের বড়শির মাঝে কোনো বড় বোয়াল আটকে পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বড়শি গেঁথে যায় এবং রাতে পাহারা দেয়। এইসব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করলাম বোয়ালটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু একলা একলা জলে নামার সাহস পেলাম না। আমি আমিনকে ডাকলাম, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ নেই। বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি সামনে চললাম। মনে হচ্ছে আমার সাথে অনেকেই হাঁটছে। মনে মনে ভাবলাম আমার পায়ের শব্দে নদীর পাড়ে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য হয়তো এমন মনে হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সঙ্গে এগোচ্ছে। আমি ভয়ে জোরে জোরে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে। যেন কোনো কঙ্কাল মারা গেছে, তাই সবাই মিলে তারা জানাজা পড়ছে। ভয়ে আমার শরীর দিয়ে ঘামের ঝর্ণা বইতে লাগলো। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইট মারলাম। দেখি মরা পাট গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার জলে পাট গাছ পচে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে লাল বাতির আলো পড়ে দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতগুলো পাট শোলা একসাথে করে পাট দিয়ে বাঁধলাম। তারপর তাতে কতটুকু কাদা মেখে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং সেই আলোতে সামনে দৌড়াতে লাগলাম। দপদপ শব্দ হতে লাগলো। কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। লজনা কাকার কথা খুব মনে পড়ে গেল। সামনেই লজনা কাকার শ্মশান। এই জায়গাটায় তারপর আমি যতটা সম্ভব দৌড়ে জোরে হাঁটার চেষ্টা করলাম। লজনা কাকার শ্মশানের সামনে যখন আসলাম তখন শুনতে পেলাম, বাবু 2টা টাকা দিয়ে যা। এই কথা আমি বারবার শুনতে পেয়েছি। আমি পেছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে। আমার ভয়টা কাটল এবং বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাজারে যাওয়ার পর আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, রেডি থাকিস। গতকালে আমাবস্যা ছিল তাই আমি যাইনি। এই কথা শোনার পর আমি থ হয়ে গেলাম। তাহলে আগের দিন আমার সঙ্গে যে ছিল সে কে ছিল? আমি তো আমিন ভেবেই তাকে খুঁজছিলাম, তার সঙ্গে ছিলাম এবং তার সঙ্গে মাছ ধরছিলাম। তাহলে সেটা কি আমিন ছিল না? দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও এবং ভবিষ্যতে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। ভালো থেকো। বেশ জমজমাট 2টি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি ঘটনা 2টি আপনাদের ভালো লেগেছে। বেশি কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে।
কমেন্ট করেছেন নিতু কুমার। আমাদের সঙ্গে রয়েছেন বিবেক দাস, সুমিত্রা পত্তানায়ক, সুজয় কুমার দত্ত, এমডি মনজ, অমিতা ঠাকুর, বিদাস FF, অমিতা ভট্টাচার্য, চুমকি ঘোষ, গীতা গোস্বাম, BTW ইট সুরজিৎ। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, নন্দিনী দে, রিপন সাহা। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।